ওয়ার্ল্ড জিওগ্রাফি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের A to Z জিএস সেন্টারের প্রধান আলোচনার বিষয়বস্তু হচ্ছে এশিয়ার পশ্চিম দিকে অবস্থিত গৃহযুদ্ধ বিধ্বস্ত একটি দেশ সিরিয়া। আর আজকের ক্লাসে আমরা সিরিয়ার ভৌগোলিক, ঐতিহাসিক, ভূরাজনীতি এবং গৃহযুদ্ধ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখে নেব সিরিয়া নামক রাষ্ট্রটি এশিয়া মহাদেশের কোথায় অবস্থান করেছে। আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি এশিয়া মহাদেশের পশ্চিমে সিরিয়া নামক রাষ্ট্রটি অবস্থান করেছে। আর সিরিয়ার যদি আমরা পরিসীমা লক্ষ্য করি তাহলে দেখব সিরিয়ার চারিদিকে 5টা দেশ অবস্থান করেছে। আর এই 5টা দেশের সাথে সিরিয়ার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। যেমন সিরিয়ার দক্ষিণ দিকে রয়েছে ইরাক, উত্তর দিকে রয়েছে তুরস্ক, পশ্চিম দিকে রয়েছে লেবানন, ইসরায়েল এবং জর্ডান। অর্থাৎ 5টা দেশের সাথে সিরিয়ার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং একদম পশ্চিম দিকে রয়েছে ভূমধ্য সাগর। আর সিরিয়ার রাজধানী হচ্ছে দামাস্কাস। আর এই দামাস্কাস সিরিয়ার একদম পশ্চিম দিকে অবস্থান করেছে। সিরিয়া যে মুদ্রা ব্যবহৃত হয় তার নাম হচ্ছে পাউন্ড। সিরিয়ার মানুষ সাধারণত আরবি ভাষায় কথা বলে, অর্থাৎ আরবি হচ্ছে সিরিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সিরিয়াতে 2025 সাল অনুসারে প্রায় 2,54,00,000 লোক বসবাস করে এবং এর মধ্যে প্রায় 87% লোক হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী, অর্থাৎ সিরিয়া হচ্ছে একটি ইসলামিক কান্ট্রি। আর বাকি যে লোক রয়েছে খ্রিস্টান, ইহুদি, ইয়াজিদি ইত্যাদি অন্যান্য ধর্মের লোক সেখানে বসবাস করে থাকে। আর এই সিরিয়ার যদি আমরা ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখব সিরিয়ার ইতিহাস হচ্ছে খুবই প্রাচীন। তবে আজ থেকে প্রায় 2500 বছর আগে, সিরিয়ার রাজা ছিল অ্যান্টিওকাস। আর সেই অ্যান্টিওকাস ডেইমাকাস নামক একজন রাজদূতকে ভারতবর্ষে প্রেরণ করে। আর তৎকালীন সময়ে ভারতের মৌর্য বংশের রাজা ছিল বিন্দুসার। বিন্দুসার ডেইমাকাসকে সিরিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে ডেইমাকাস বিন্দুসারকে জানায় সিরিয়াতে তৎকালীন সময়ে আঞ্জির, মদিরা এবং উৎকৃষ্ট মানের দার্শনিক বা শিক্ষক পাওয়া যায়। তখন বিন্দুসার ডেইমাকাসকে দিয়ে অ্যান্টিওকাসকে খবর পাঠায় যে সেইখান থেকে কয়েকজন দার্শনিক বা শিক্ষক যেন ভারতবর্ষে পাঠিয়ে দেয়। আর এই প্রশ্নের উত্তরে অ্যান্টিওকাস জবাব দেয় যে আমরা মদিরা বা আঞ্জিরের ব্যবসা বাণিজ্য করতে পারি, কিন্তু আমরা শিক্ষক বা দার্শনিকের ব্যবসা বা বাণিজ্য করি না, কারণ শিক্ষক বা দার্শনিকরা হচ্ছে আমাদের দেশের সম্পদ। অর্থাৎ সেই সময় সিরিয়া শিক্ষা দীক্ষা বাণিজ্যে খুবই উৎকৃষ্ট, অর্থাৎ উঁচু মানের ছিল। কিন্তু বর্তমানে সিরিয়া একটি গৃহযুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে। আমরা এর পরবর্তী যদি সিরিয়ার ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখব পরবর্তী সময়ে সিরিয়ায় রোমরা রাজত্ব করেছে। রোমদের অবসানের পরে বাইজেন্টাইন সাম্রাজ্য রাজত্ব করেছে। বাইজেন্টাইনের পরে অটোমান সাম্রাজ্য এসেছে এবং অটোমান সাম্রাজ্য সমাপ্তি হয়েছে 1918 খ্রিস্টাব্দে। তাহলে অটোমান সাম্রাজ্যের সমাপ্তি হয়েছে কত সালে? 1918 খ্রিস্টাব্দে। 1918 খ্রিস্টাব্দের পরে ফ্রান্স সিরিয়াতে উপনিবেশ স্থাপন করেছে এবং সেই উপনিবেশ চলেছে 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং 1946 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে সিরিয়াতে কিছু গণতান্ত্রিক সরকার বারে বারে গঠিত হয়েছে, কিন্তু তারা সফলভাবে সেখানে রাজত্ব করতে পারেনি। এই কারণে পরবর্তী সময়ে আসাদ সরকার অর্থাৎ আসাদ ফ্যামিলি রাজতন্ত্র স্থাপন করে। কত সালে? 1970 খ্রিস্টাব্দে। এবং 1970 খ্রিস্টাব্দে আসাদ ফ্যামিলির আজিজ আল আসাদ সিংহাসনে বসেন। তাহলে সিরিয়াতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে? 1970 সালে। 1970 সালে কোন ফ্যামিলির সিংহাসনে বসে? আসাদ ফ্যামিলি।
এবং আসাদ ফ্যামিলির কে রাজা হয়েছিল? আজিজ আল আসাদ, এবং তিনি 1970 থেকে 2010 সাল পর্যন্ত রাজত্ব করেছেন। এবং 2010 সালে তার পুত্র বাশার আল আসাদ সিংহাসনে আরোহণ করেন। তাহলে আজিজ আল আসাদ 2010 সালে তার কার্যকাল শেষ হলে বা তার পরবর্তী সময়ে আজিজ আল আসাদের পুত্র বাশার আল আসাদ সিংহাসনে আরোহণ করে। আর তিনি যখন থেকে সিংহাসনে আরোহণ করেছেন সেই সময় থেকে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়েছে। তাহলে গৃহযুদ্ধের কারণ কী ছিল? দীর্ঘকালীন রাজতন্ত্রের অত্যাচার, বেকারত্ব, মূল্যবৃদ্ধি ইত্যাদি কারণে সিরিয়া এক বারুদের স্তূপে পরিণত হয়েছিল। আর তৎকালীন সময়ে একদল ছাত্ররা শহরে তোমার আসাদ বিরোধী অর্থাৎ সরকার বিরোধী স্লোগান দিলে সরকার তাদেরকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে, নির্মম অত্যাচার করে। আর এই অত্যাচারের ফলে সারা দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলন শুরু হয় এবং এ থেকেই চালু হয় সিরিয়াতে গৃহযুদ্ধ। আর এই গৃহযুদ্ধ কতগুলো গোষ্ঠী মিলে সংগঠিত হয়েছিল এবং ধীরে ধীরে এক জটিল আকার ধারণ করেছিল। তাহলে সেই গৃহযুদ্ধ কিভাবে হয়েছিল? তাহলে গৃহযুদ্ধের একদিকে ছিল আসাদ সরকার, এবং আসাদ সরকার থেকে বা আসাদ সরকারের সেনাবাহিনী থেকে কিছু সেনাবাহিনী বেরিয়ে এসে সরকারের বিরোধিতা করতে থাকে এবং সেই বাহিনীকে বলা হয়েছে বিদ্রোহী গোষ্ঠী। তাহলে বিদ্রোহী গোষ্ঠী কোথা থেকে এসেছে? আসাদ সরকারের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী থেকে একটা বিক্ষুব্ধ অংশ বেরিয়ে এসে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাদেরকে বলা হয়েছে বিদ্রোহী গোষ্ঠী। আর এই বিদ্রোহী গোষ্ঠী এবং সরকারের মধ্যে গৃহযুদ্ধ চলতে থাকে বা যুদ্ধ চলতে থাকে। আর এমতো অবস্থায় আসাদ সরকারের পক্ষ নেয় রাশিয়া এবং বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ নেয় ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্র। ফলে গৃহযুদ্ধ আরও তীব্রতর হতে থাকে। আর এই সময় আরেকটি গোষ্ঠী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, তারা হচ্ছে কুর্দি। তাহলে কুর্দি কারা? আসাদ এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন নিরপেক্ষভাবে যারা অবস্থান করছিল তারা নিজেদের বাঁচানোর জন্য আলাদা আরেকটি ধর্মনিরপেক্ষ গোষ্ঠী তৈরি করে। আর সেই ধর্মনিরপেক্ষ গোষ্ঠীকেই বলা হয়েছে কুর্দি গোষ্ঠী। আর এই কুর্দি গোষ্ঠীতে ছিল প্রধানত সুন্নি মুসলমান, এছাড়া ইহুদি, খ্রিস্টান, ইয়াজিদি সহ অন্যান্য যে ছোট ধর্মের গোষ্ঠী সিরিয়াতে বসবাস করত, তারা সকলে কুর্দি গোষ্ঠীর সঙ্গে যোগদান করে এবং নিজেদের বাঁচাতে গিয়ে এরাও গৃহযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে। এর পরবর্তী সময়ে এই গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে আইএসআই, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। তার আগে আমাদের জানতে হবে আইএসআই কোথা থেকে এসেছে। আইএসআই এসেছে ইরাকে 2003 সালে। ইরাকে 2003 সালের আগে শাসনকার্য পরিচালনা করত সাদ্দাম হোসেন। আর সেই সাদ্দাম হোসেনকে আমেরিকা যুক্তরাষ্ট্র সেনাবাহিনী পাঠিয়ে হত্যা করে এবং তার সাম্রাজ্যের পতন ঘটায়। আর সাম্রাজ্যের পতন ঘটালে ইরাকে ক্ষমতায় আনা হয় শিয়া মুসলমানদের। আর সাদ্দাম হোসেনের যে সেনাবাহিনী ছিল তারা ছিল প্রধানত সুন্নি মুসলমান। আর শিয়া গোষ্ঠী আমেরিকার কথা মতো ইরাকে ক্ষমতায় বসলে সাদ্দাম হোসেনের যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীর যে সুন্নি মুসলমান ছিল তারা আলাদা একটি সংগঠন তৈরি করে। আর সেই সংগঠনকে বলা হয়েছিল আইএসআই। তাহলে আইএসআই কেন বলা হয়েছিল? ইসলামিক স্টেট অফ ইরাক, অর্থাৎ ইরাকের মধ্যে যতক্ষণ পর্যন্ত সাদ্দাম হোসেনের যে সেনাবাহিনী একটি সংগঠন তৈরি করে যেটা ছিল শিয়া গোষ্ঠীর বিরুদ্ধে, সেই সংগঠনের প্রথম নাম ছিল আইএসআই, ইসলামিক স্টেট অফ ইরাক। পরবর্তী সময়ে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হলে সিরিয়ার একটি বৃহৎ অংশ এই আইএসআই দখল করে। আর বৃহৎ অংশ দখল করার পরে তার নাম হয় আইএস, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, অর্থাৎ সিরিয়ার কিছু অংশ দখল করে এবং তার সাথে যুক্ত হয়ে যায় সিরিয়া এবং তৈরি হয় আইএসআইএস জঙ্গি গোষ্ঠী। আর এই জঙ্গি গোষ্ঠী হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে হিংস্র জঙ্গি গোষ্ঠী। তারা তাদের বিরুদ্ধে বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের
যারা ছিল বা আমেরিকা যুক্তরাষ্ট্রের যারা ছিল তাদেরকে ধরে এবং শিয়া গোষ্ঠীর যারা ছিল তাদেরকে ধরে নির্মমভাবে হত্যা করেছে। এই কারণে পৃথিবীর যত জঙ্গি গোষ্ঠী আছে সব থেকে নির্মম জঙ্গি গোষ্ঠী ছিল আইএসআইএস। আর এই আইএসআইএস সিরিয়ার গৃহযুদ্ধে ঢুকে পড়ে এবং সিরিয়ার গৃহযুদ্ধে ঢুকে পড়লে একে অপরে তোমার যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। যেরকম আসাদ বাহিনী মারছিল বিদ্রোহীদের, আবার বিদ্রোহীরা মারছিল আসাদ বাহিনীদের, কুর্দিরা মারছিল আসাদ বাহিনীকে, আবার আসাদ বাহিনী মারছিল কুর্দিদের, আইএসআই মারছিল কুর্দিদের, আবার কুর্দিরা মারছিল আইএসআইদের, বিদ্রোহীরা মারছিল আইএসআইদের, আবার আইএসআইরা মারছিল তোমার বিদ্রোহী পক্ষের। অর্থাৎ সিরিয়াতে এক জটিল গৃহযুদ্ধের শুরু হয় এবং এই গৃহযুদ্ধের ফলে প্রায় 5,25,000 মানুষের প্রাণহানি ঘটে। কত মানুষের প্রাণহানি ঘটেছিল? 5,25,000, এবং সমগ্র সিরিয়া একটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এছাড়া রাশিয়ার সাথে ছিল ইরান, রাশিয়ার সাথে কারা ছিল? ইরান। আবার ইউএসের সাথে ছিল ইসরায়েল, ইউএসের সাথে ছিল তোমার ইসরায়েল। তাহলে পৃথিবীর বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগোষ্ঠী তোমার এই গৃহযুদ্ধে সামিল হয়ে পড়ে। এছাড়া সিরিয়ার ওপরের দিকে যে তুরস্ক ছিল, সেই তুরস্ক তাদের সীমান্তবর্তী অঞ্চলকে বাঁচানোর জন্য বা অনুপ্রবেশ ঠেকানোর জন্য সীমান্তবর্তী অঞ্চলে আক্রমণ করে। এইভাবে গৃহযুদ্ধ এক জটিল পরিস্থিতিতে পরিণত হয় এবং তার ফলস্বরূপ প্রায় 5 থেকে 5.5 লক্ষ লোকের তৎকালীন সময়ে মৃত্যু হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে বাশার আল আসাদ 2024 সালে ডিসেম্বর মাসে সিরিয়া ছেড়ে রাশিয়াতে তিনি পালিয়ে গেছেন এবং পরবর্তী সময়ে যারা বিদ্রোহী গোষ্ঠী ছিল তারা ক্ষমতায় আসে এবং আসাদ গোষ্ঠীর সমর্থকদের নির্বিচারে হত্যা করে এবং এইভাবে এক ধ্বংসস্তূপে পরিণত হয় সিরিয়া। তাহলে এই ছিল সিরিয়ার ভৌগোলিক, ঐতিহাসিক এবং গৃহযুদ্ধ সম্পর্কিত তথ্য। আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। তবে যারা এখনও আমাদের A to Z জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের A to Z জিএস সেন্টারে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস, ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ।